প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আশা করছি প্রথম দিনের পড়াটা সবাই বুঝতে পেরেছো এবং যতটা পড়ানো হয়েছে সবাই বেশ কয়েকবার করে দেখে নিয়েছো এবং বুঝতে কোনো অসুবিধে হয়নি বলে আমরা মনে করব। পুনরায় বলি যে দেশ জুড়ে, দুনিয়া জুড়ে, বিশ্ব জুড়ে যে লকডাউন চলছে, সেই লকডাউনের কবলে আমাদের ডাউন মারলে চলবে না, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের কিন্তু চলতেই হবে, চলতেই হবে। চলাই জীবন, থেমে থাকাই মরণ। থামলে চলবে না, চলতে হবে। এই চরৈবেতি মন্ত্রে আমাদের দীক্ষিত হয়ে আবার নিজেদেরকে সাবধান সতর্কতার মধ্যে রেখে হুয়ের নির্দেশ মেনে আমরা আজকের পড়া আবার মনোনিবেশ করব। আজকের পড়ার মধ্যে আমরা চলে যাব সেদিনকার আমরা প্রথম দিনে প্রধান ভাষা বিজ্ঞানের ভাগগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ব ফলিত ভাষা বিজ্ঞানের বিষয়গুলো। ফলিত ভাষা বিজ্ঞানের বিষয়গুলো হলো এরকম যে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। দেখো আমি লিখে দিচ্ছি ফলিত ভাষা বিজ্ঞানের যে শাখাগুলো, সেই শাখাগুলো আমি এক এক করে লিখছি। প্রথম শাখাটি হলো সমাজ ভাষা বিজ্ঞান। দ্বিতীয় শাখাটি হলো মনোভাষা বিজ্ঞান। তৃতীয় শাখাটি হলো স্নায়ু ভাষা বিজ্ঞান। চতুর্থ শাখাটি হলো নৃভাষা বিজ্ঞান। পঞ্চম শাখাটি হলো শৈলী বিজ্ঞান। তাহলে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান বা শৈলী ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানকে আমরা এই নামে জানব সোশিও লিঙ্গুইস্টিক্স। মনোভাষা বিজ্ঞানকে আমরা জানব সাইকো লিঙ্গুইস্টিক্স। স্নায়ু ভাষা বিজ্ঞানকে আমরা জানব নিউরো লিঙ্গুইস্টিক্স। নৃভাষা বিজ্ঞানকে আমরা জানব এই নামে অ্যানথ্রো লিঙ্গুইস্টিক্স। শৈলী বিজ্ঞানকে আমরা জানব স্টাইলিস্টিক্স। তাহলে কি জানলাম? ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি কি না, সমাজ ভাষা বিজ্ঞান সোশিও লিঙ্গুইস্টিক্স, মনোভাষা বিজ্ঞান সাইকো লিঙ্গুইস্টিক্স, স্নায়ু ভাষা বিজ্ঞান নিউরো লিঙ্গুইস্টিক্স, নৃভাষা বিজ্ঞান
বিভাগকে আমরা ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্গত করেছি। ফলিত ভাষা বিজ্ঞানের এই 5টি ভাগ নিয়ে আজকে আমরা পড়ব। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কি সমাজ ভাষা বিজ্ঞান। এই সমাজ ভাষা বিজ্ঞান কথাটির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমাজ ভাষা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বা সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে। দেখো, ভাষা সমাজের উপরে কাজ করে, আবার সমাজ ভাষার উপরে প্রভাব বিস্তার করে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে মানুষ বাস করতে পারে না। তাই মানুষের মুখের ভাষা সমাজের ওপর কাজ করে, আবার সমাজ মানুষের মুখের ভাষার উপরে প্রভাব বিস্তার করে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের মুখের ভাষা এবং সমাজ এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাষা এবং সমাজের এই পারস্পরিক সম্পর্ককে বলা হয় সমাজ ভাষা বিজ্ঞান। এবং ভাষা এবং সমাজের এই পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা, চর্চা করা হলো সমাজ ভাষা বিজ্ঞানীদের কাজ। সমাজ ভাষা বিজ্ঞানীরা ভাষা এবং সমাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে চলেছেন, পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। তারা যে পথে পরীক্ষা করেছেন, যে ভাগে ভাগ হয়ে গেছেন, সেই ভাগগুলো আমরা এখানে জানব। অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞানকে আলোচনার সুবিধের জন্য ভাষা বিজ্ঞানীরা 3টি ভাগে ভাগ করেছেন সমাজ ভাষা বিজ্ঞানকে। সেই 3টি ভাগ আমরা এখন দেখব। আমি লিখে দেখাচ্ছি। আমরা প্রধান ভাষা বিজ্ঞানের বিষয়গুলো মুছে দিচ্ছি এখন। ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম ভাগ হলো সমাজ ভাষা বিজ্ঞান। এই সমাজ ভাষা বিজ্ঞানকে আমরা 3টি ভাগে ভাগ হতে দেখেছি। সেই 3টি ভাগ হলো, প্রথমে বলবো আমরা কি, প্রথমে বলবো বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। 3 বলবো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। তাহলে কি দেখতে পাচ্ছি, সমাজ ভাষা বিজ্ঞানকে 3টি ভাগে ভাগ করা হয়। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, আবার বলছি দেখো, এই সমাজ ভাষা বিজ্ঞানকে 3টি ভাগে ভাগ করা হয়। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানকে বলা হয় ডেসক্রিপটিভ সোশিওলিঙ্গুইস্টিক্স। ডেসক্রিপটিভ সোশিওলিঙ্গুইস্টিক্স। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানকে বলা হয় ডায়নামিক সোশিওলিঙ্গুইস্টিক্স। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানকে বলা হয় অ্যাপ্লাইড সোশিওলিঙ্গুইস্টিক্স। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান ডেসক্রিপটিভ
লিঙ্গুইস্টিক্স। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানকে বলা হয় ডায়নামিক সোশিও লিঙ্গুইস্টিক্স। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানকে বলা হয় অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। তাহলে সমাজ ভাষা বিজ্ঞানকে তিনটি ভাগে ভাগ করা হয়, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান বা ডেসক্রিপটিভ সোশিও লিঙ্গুইস্টিক্স, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান বা ডায়নামিক সোশিও লিঙ্গুইস্টিক্স, আর তৃতীয় ভাগ হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। আমি পুরো কথাটা এখানে লিখলাম না, কমা দিয়ে বুঝিয়ে দিলাম, এটা বুঝে নিতে হবে। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। কোথা থেকে এসেছে এই তিনটে ভাগ? সমাজ ভাষা বিজ্ঞান থেকে এই তিনটি ভাগ এসেছে। সমাজ ভাষা বিজ্ঞান থেকে এই তিনটি ভাগ এসেছে। তাহলে প্রথমেই আমরা পড়ব বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। আর বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান মূলত কাজ করে কোথায়? না, ভাষার বৈচিত্র্যের উপরে গুরুত্ব দেয়। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান ভাষার বৈচিত্র্যের উপরে গুরুত্ব দেয়। আর বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান বলতে চায় যে ভাষার চরিত্র নির্ভর করে মূলত তিনটি জিনিসের উপরে। সেই তিনটি জিনিস কি কি? না, সেই তিনটি জিনিস হলো বক্তা, শ্রোতা এবং উপলক্ষ। তাহলে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান ভাষার বৈচিত্র্যের উপরে কাজ করে, বৈচিত্র্যের উপরে প্রভাব বিস্তার করে। এবং বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান বলতে চায় ভাষার চরিত্র নির্ভর করে মূলত তিনটি জিনিসের উপর। ভাষার বৈচিত্র্য নির্ভর করে মূলত তিনটি জিনিসের উপর, তিনটি মাত্রার উপর। সেই তিনটি মাত্রা কি কি আমরা দেখব। সেই তিনটি মাত্রা হলো, প্রথমে হলো কি না বক্তা। বক্তা, বক্তাকে বলা হয় ভাষা বিজ্ঞানের ভাষায় সেন্ডার, SENDER। বক্তাকে বলা হয় সেন্ডার। তারপরে আসছে কি শ্রোতা। শ্রোতা, শ্রোতাকে বলা হয় রিসিভার, RECIVER। বক্তা হলো সেন্ডার, শ্রোতা হলো কে রিসিভার। তৃতীয় মাত্রা হলো উপলক্ষ। উপলক্ষ, উপলক্ষকে বলা হচ্ছে কি সেটিং। উপলক্ষকে বলা হচ্ছে সেটিং। তাহলে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান মূলত কাজ করে ভাষার বৈচিত্র্যের উপর, এবং বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান অনুযায়ী ভাষার বৈচিত্র্য বা ভাষার চরিত্র নির্ভর করে মূলত তিনটি মাত্রার উপর। সেই তিনটি মাত্রা হলো বক্তা বা সেন্ডার, শ্রোতা বা রিসিভার, উপলক্ষ বা সেটিং। এই তিনটি মাত্রার উপর ভাষার চরিত্র নির্ভর করে। এখন আমরা চলে যাব এই বক্তার চরিত্র। বক্তার চরিত্র অর্থাৎ বক্তার সামাজিক পরিচয় কিভাবে ভাষার উপরে প্রভাব ফেলে। বক্তার সামাজিক পরিচয় কিভাবে ভাষার উপরে প্রভাব ফেলে। না, আমরা দেখব
পরিবর্তনের সাথে সাথে ভাষার স্বরূপও বদলে যায়। বক্তার সামাজিক পরিচয় যখনই পরিবর্তন হচ্ছে, ভাষার স্বরূপও বদলে যাচ্ছে। অর্থাৎ বক্তা যখন কথা বলছে বা ভাষা বলছে, তখন আমাদের জানতে হবে বক্তা নারী না পুরুষ, বক্তার বয়স কত, তার পেশা কি, সে সমাজের কোন স্তরের মানুষ, এমনকি সমাজের কোন সম্প্রদায়ের মানুষ। এই সমস্ত সামাজিক পরিচয়ের ওপর ভিত্তি করে ভাষার চরিত্র, ভাষার বৈচিত্র্য এসে যায়। ভাষার চরিত্র বদলে যায়, ভাষার বৈচিত্র্য এসে যায়। তাহলে আমরা কি দেখলাম না, বক্তার সামাজিক পরিচয় ভাষার উপরে প্রভাব ফেলে। আমরা জানি যে সমাজে আমরা দেখতে পাই যে মেয়েদের ভাষা এবং ছেলেদের ভাষার মধ্যে কিছু তো পার্থক্য থাকে। দৈনন্দিন জীবনে এমন কিছু ভাষা আছে যেগুলো মেয়েরা ব্যবহার করে না, কেবল ছেলেরা ব্যবহার করে। আবার কিছু ভাষা আছে কেবল মেয়েরা ব্যবহার করে, ছেলেরা ব্যবহার করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ ভেদে ভাষার বৈচিত্র্য এসে যায়, ভাষার চরিত্র পাল্টে যায়। তাহলে বক্তা নারী না পুরুষ, তার বয়স কত, যে ছোট তার ভাষা একরকম হয়, যার পরিণত বয়স হয়েছে তার ভাষা আরেক রকম হয়। আবার তার পেশা কি, সে কোন পেশায় নিযুক্ত, এই পেশা অনুযায়ী মানুষের ভাষা আলাদা আলাদা হয়ে যায়। আবার সমাজের কোন স্তরের মানুষ সে, কিংবা সমাজের কোন সম্প্রদায়ের মানুষ সে, এই এতগুলো সামাজিক পরিচয়ের ওপর নির্ভর করে ভাষার চরিত্র বদলে যায়। এতগুলো সামাজিক পরিচয় ভাষার ওপর প্রভাব ফেলে ভাষার বৈচিত্র্য এনে দেয়। তাহলে আমরা বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে বক্তার সামাজিক পরিচয় কিভাবে ভাষার বৈচিত্র্য এনে দেয় সেটা আমরা দেখলাম। এখন আমরা শ্রোতায় চলে যাব। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের দ্বিতীয় মাত্রা শ্রোতা। তাহলে দ্বিতীয় মাত্রা শ্রোতা যখন হচ্ছে, সেই শ্রোতার সামাজিক পরিচয় কিভাবে ভাষার উপরে প্রভাব ফেলে, ভাষার বৈচিত্র্য এনে দেয়, সেটা আমরা দেখব। আমরা বাড়িতে যখন কোনো গুরুজনদের সঙ্গে কথা বলি তখন এক ভাষায় কথা বলি, সমবয়সীদের সঙ্গে যখন কথা বলি তখন এক ভাষায় কথা বলি, আবার ছোটদের সঙ্গে যখন কথা বলি তখন এক ভাষায় কথা বলি। অর্থাৎ আমি যে কথা বলছি, আমার কথাটা যে শুনছে সে হলো শ্রোতা। শ্রোতা কেমন, শ্রোতার সামাজিক পরিচয় কেমন, তার উপর নির্ভর করে আমি কিন্তু কথা বলবো। এই বলতে গিয়ে কখনো আপনি এসে যান, কখনো তুমি আসে, কখনো তুই আসে। তাহলে শ্রোতার, বারবার বলছি কিন্তু মনে রাখতে হবে, যে আমার কথা শুনছে সে শ্রোতা। শ্রোতা কেমন হবে তার উপরে নির্ভর করবে আমার কথা বলা। আমার কথা বলার বৈচিত্র্য এসে যাবে শ্রোতা কেমন আমার সামনে রয়েছে তার উপরে। সেই হিসেবে আমরা কাউকে আপনি দিয়ে, কাউকে তুমি দিয়ে, কাউকে তুই দিয়ে কথা বলি। আবার বাড়িতে গুরুজনদের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমরা সেভাবে কথা বলি না। সেখানেও দেখতে পাবো আমরা শ্রোতার পার্থক্য অনুযায়ী ভাষার বৈচিত্র্য এসে যাচ্ছে। তাহলে রিসিভার অর্থাৎ শ্রোতা, শ্রোতা বা রিসিভার যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, শ্রোতা বা রিসিভারের সামাজিক পরিবর্তন যখন এসে যাচ্ছে, তখন ভাষার বৈচিত্র্য এসে যাচ্ছে, ভাষার চরিত্র পাল্টে যাচ্ছে, ভাষার স্বরূপ বদলে যাচ্ছে। তাহলে
চরিত্র বদলে যায়। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে বক্তা এবং শ্রোতা ওপর নির্ভর করে ভাষার বৈচিত্র্য। বক্তার সামাজিক পরিচয় এবং শ্রোতা বা রিসিভারের সামাজিক পরিচয় ভাষার উপর প্রভাব ফেলে এবং ভাষার বৈচিত্র্য এনে দেয়। এবারে দেখো বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা হলো উপলক্ষ বা সেটিং। উপলক্ষ বা সেটিং, এই উপলক্ষ কিভাবে ভাষার বৈচিত্র্য আনে? উপলক্ষ পরিবর্তনের সাথে সাথে ভাষা বা উপভাষার কেমন পরিবর্তন হয়ে যায় সেটা আমরা দেখব। আমরা দেখি যে যখন কোনো সভা সমিতিতে আমরা ভাষণ দিই বা বক্তৃতা দিই বা কথা বলি, তখন সেই সভা সমিতির ভাষা কিন্তু একরকম হয়। আবার যখন আমরা শ্রেণীকক্ষে পড়াশোনা করছি, তখন শ্রেণীকক্ষের ভাষা একরকম হচ্ছে। আবার যখন ঝগড়া হচ্ছে, সে ঝগড়ার ভাষা একরকম হচ্ছে। আইন আদালতের ক্ষেত্রে যখন যাচ্ছি, আইন আদালতের ভাষা একরকম হচ্ছে। খবরের কাগজ যখন পড়ছি, খবরের কাগজের ভাষা আরেক রকম হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে উপলক্ষ পরিবর্তনের সাথে সাথে ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ছাত্রছাত্রীরা বাড়িতে কথা বলার সময়ে একরকম ভাষায় কথা বলছে, তারা যখন বিদ্যালয়ে আসছে, শিক্ষক শিক্ষিকাদের সম্মুখীন হচ্ছে, তখন তারা কোনো একটি মান্য ভাষায় কথা বলছে। তাহলে দেখতে পাচ্ছি বাড়িতে একরকম ভাষা, ওই একই মানুষ শ্রেণীকক্ষে এলে, বিদ্যালয়ে এলে একরকমের ভাষা, সভা সমিতিতে একরকমের ভাষা, শ্রেণীকক্ষে একরকমের ভাষা, আইন আদালতের ক্ষেত্রে একরকমের ভাষা, খবরের কাগজে একরকমের ভাষা, ঝগড়ার ক্ষেত্রে একরকমের ভাষা। তাহলে কত রকমের ভাষা! উপলক্ষ পরিবর্তন, ভাষার পরিবর্তন, উপলক্ষের পরিবর্তনের সাথে সাথে ভাষার পরিবর্তন এবং ভাষার বৈচিত্র্য এসে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপলক্ষ কিভাবে ভাষার উপরে প্রভাব ফেলে। বোঝা গেল তাহলে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের যে তিনটি মাত্রা, বক্তা, শ্রোতা এবং উপলক্ষ, এই তিনটি মাত্রা কিভাবে ভাষার বৈচিত্র্য এনে দেয় সেগুলো আমরা দেখলাম। এখন দেখব এই সেটিং বা উপলক্ষ পরিবর্তনের সাথে সাথে বা উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে পরিবর্তন, উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে পরিবর্তন, সেই পরিবর্তনকে সমাজ ভাষা বিজ্ঞানীরা নাম দিয়েছেন রেজিস্টার। রেজিস্টার। তাহলে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয়, ভাষা বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন কি? রেজিস্টার। আবার বক্তা যখন কোনো উপভাষার কোনো নির্দিষ্ট রীতি মেনে চলে বা কোনো নির্দিষ্ট রীতি ব্যবহার করে, তখন সেই নির্দিষ্ট রীতিকে বলা হয় কোড। সেই নির্দিষ্ট রীতিকে বলা হয় কোড। CODE, কোড। তাহলে কি বললাম? উপলক্ষ অনুযায়ী যখন ভাষা বা উপভাষার পরিবর্তন হয়, তখন তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা নাম দিয়েছেন রেজিস্টার। আবার কোনো উপভাষায় বক্তা যখন কোনো নির্দিষ্ট রীতি ব্যবহার করে, সেই নির্দিষ্ট রীতিকে বলা হয় কোড। আবার যখন পরিস্থিতি অনুযায়ী
রীতিকে বদলে নেয় তখন তাকে বলা হয় কি? কোড বদল। তখন তাকে বলা হয় কোড বদল। বা কোড সুইচিং। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস জানলাম, যে উপলক্ষ, রেজিস্টার আর কোড। আর কোড যখন বদলে যায় তখন তাকে বলা হয় কি? কোড বদল বা কোড সুইচিং। তাহলে আমরা সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটা আমরা এখানে পড়ে ফেললাম, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান বক্তা, শ্রোতা এবং উপলক্ষের উপর কিভাবে নির্ভর করে, বক্তা, শ্রোতা এবং উপলক্ষ কিভাবে ভাষার বৈচিত্র্য নিয়ে আসে সেটা আমরা দেখলাম। এই উপলক্ষ কিভাবে ভাষার উপরে প্রভাব বিস্তার করে এবং সেখানে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার পরিবর্তন হয়ে যাওয়াকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলছে রেজিস্টার। কোনো উপভাষায় যখন কোনো ব্যক্তি বিশেষ রীতি ব্যবহার করে তখন সেই বিশেষ রীতিকে বলা হয় কোড। আবার পরিস্থিতি অনুযায়ী যখন সেটা রীতি বদলে নেয় তখন তাকে বলা হয় কোড বদল বা কোড সুইচিং। কোড বদল বা কোড সুইচিং। এখন আমরা সমাজ ভাষা বিজ্ঞানের বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানটা পড়ে ফেললাম। এখন আমরা পড়ব পরিবর্তমান বা ডায়নামিক সোশিও লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান মূলত ভাষাকে আলোচনা করে ইতিহাসের দিক থেকে। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান ইতিহাসের দিক থেকে ভাষা নিয়ে আলোচনা করে, অর্থাৎ ভাষার উদ্ভব, ভাষার বিবর্তন, ভাষার বিস্তার, ভাষার সংকোচন, এই ধারা নিয়ে আলোচনা করা হলো পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের কাজ। কি বললাম? ভাষার উদ্ভব, ভাষার বিবর্তন, ভাষার বিস্তার, ভাষার সংকোচন, এই ধারাগুলো নিয়ে আলোচনা করা পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের কাজ। এখানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে আরো সহজবোধ্য হবে। দেখো, ধরো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা একদম বাংলা ভাষাভাষী মানুষ দিল্লি চলে গেলাম। দিল্লিতে গিয়ে বসবাস করতে শুরু করলাম। দিল্লি মানে আমরা জানি ওখানে হিন্দি ভাষাভাষী মানুষ। তো একদল বাংলা ভাষাভাষী মানুষ আমরা দিল্লিতে গিয়ে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে বসবাস করতে শুরু করলাম। সেখানে বাস করতে করতে দুটো জিনিস আমরা দেখতে পাবো, ভাষাগত দিক থেকে দুটো জিনিস দেখতে পাবো। কি না, প্রথমে আমরা দেখতে পাবো যে বাংলা ভাষা এবং হিন্দি ভাষা দুটো ভাষা কিন্তু সমান্তরালভাবে চলছে। বাংলা এবং হিন্দি এই দুটি ভাষা পাশাপাশি সমান্তরালভাবে চলছে, সমান্তরালভাবে মানুষ ব্যবহার করছে। একদল মানুষ বাংলাতেও কথা বলছে, আবার হিন্দিতেও কথা বলছে, দুটো ভাষা সমান্তরালভাবে চলছে। আবার দেখতে পাবো যে কালের পরিবর্তনের সাথে সাথে বাংলা ভাষাটা হারিয়েই গেল, হিন্দি ভাষার অস্তিত্বটাই টিকে থাকলো। অর্থাৎ একটি ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল আর একটি ভাষায় টিকে থাকলো। তাহলে দুটো ঘটনা ঘটলো।
দুটো ঘটনা ঘটতে পারে। এখন আমরা উদাহরণ থেকে ফিরে আসব আমাদের বইয়ের প্রসঙ্গে। আমরা সেটাকে ভালো করে ভাষা দিয়ে এইভাবে বলবো যে যখন দেখা যায় যে এক ভাষাভাষী মানুষ অপর একটি ভাষাভাষী মানুষের কাছে, মানুষের সংস্পর্শে গিয়ে যখন সম্পর্কিত হয়, এক ভাষাগোষ্ঠীর মানুষ যখন অপর একটি ভাষাগোষ্ঠীর মানুষের সান্নিধ্যে গিয়ে বসবাস করে, তখন যদি দুটি ভাষা সমান্তরালভাবে চলতে থাকে তখন সেই ঘটনাকে বলা হয় দ্বিভাষিকতা। সমান্তরালভাবে যখন দুটি ভাষা চলতে থাকবে তখন সেই ঘটনাকে বলা হবে কি? দ্বিভাষিকতা। একে ইংরেজিতে বলা হয় বাইলিঙ্গুয়ালিজম। দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম। তাহলে এখানে কি হচ্ছে না, দুটি ভাষা সমান্তরালভাবে যখন চলছে, এক ভাষাগোষ্ঠীর মানুষ অপর একটি ভাষাগোষ্ঠীর মানুষের সংস্পর্শে গিয়ে বসবাস শুরু করেছে, দুটি ভাষা সমান্তরালভাবে চলছে। যখন দুটি ভাষা সমান্তরালভাবে চলছে তখন সেই ঘটনাকে বলা হয় দ্বিভাষিকতা। দ্বিভাষিকতা। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব কি, দুই ভাষাগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করতে করতে একটি ভাষা হারিয়েই গেল, একটি ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল, আর একটি ভাষা টিকে থাকলো। সেক্ষেত্রে এসে যায় সংরক্ষণের বিষয়। সংরক্ষণ। সংরক্ষণ, এই সংরক্ষণকে ইংরেজিতে বলা হয় মেইনটেনেন্স। MEINTENANCE। মেইনটেনেন্স। তাহলে এই দুটো বিষয়, দুটো ঘটনা ঘটতে পারে পরিবর্তমান বা চলমান সমাজ ভাষা বিজ্ঞানে। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের আরেক নাম চলমান সমাজ ভাষা বিজ্ঞান। এই পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানে আমরা দুটো ঘটনা ঘটতে দেখতে পারি, যে কখনো দ্বিভাষিকতা দেখতে পাচ্ছি, আবার কখনো ভাষার সংরক্ষণের ব্যাপার ঘটে যাচ্ছে, মেইনটেনেন্সের ব্যাপার ঘটে যাচ্ছে। এই দ্বিভাষিকতা এবং ভাষার সংরক্ষণ, এই দুই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানীরা। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের বিষয় কিন্তু দ্বিভাষিকতা এবং সংরক্ষণের বিষয় নিয়ে চর্চা করা, আলোচনা করা এবং নতুন নতুন তথ্য লিপিবদ্ধ করা। এক্ষেত্রে আমরা আরেকটা প্রসঙ্গে চলে যাব, যেটা আমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছি, যেখানে রয়েছে পিজিন। পিজিন বলে একটা কথা আমরা কিন্তু একাদশ শ্রেণীতে পড়ে এসেছি, পিজিন। আরো একটা জিনিস পড়ে এসেছি, সেটা হলো কি? ক্রেওল। পিজিন এবং ক্রেওল, এই দুটো জিনিস কিন্তু আমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছি। ব্যবসা বাণিজ্যের কারণে কোনো মানুষ যখন অপর একটি এলাকায় গিয়ে, অপর একটি ভাষাভাষী এলাকায় গিয়ে বসবাস করে, তখন যে মিশ্র ভাষার সৃষ্টি হয়, সেই মিশ্র ভাষাকে আমরা এখানে বলছি কিন্তু পিজিন। আর সেই মিশ্র ভাষা যখন, ওই মিশ্র ভাষা যখন ওইখানকার মানুষের মাতৃভাষায় পরিণত হয়ে যায়, যখন এই মিশ্র ভাষাটা মাতৃভাষার রূপ ধারণ করে, তখন তাকে বলা হয় ক্রিওল। এই পিজিন এবং ক্রিওল কিন্তু এই পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। তাহলে পিজিন, ক্রিওল, দ্বিভাষিকতা, সংরক্ষণ সবই কিন্তু আলোচনার বিষয় পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভাষার উদ্ভব, ভাষার বিস্তার, ভাষার বিবর্তন, ভাষার সংকোচন ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা করে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের বিষয় হলো ভাষার দ্বিভাষিকতা, সংরক্ষণ
এরপরে আমরা চলে যাব সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় ভাগ, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে অ্যাপ্লাইড সোশিওলিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড সোশিওলিঙ্গুইস্টিক্স অর্থাৎ প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে আমরা দেখব এখানে একটি প্রয়োগের ব্যাপার এসে যায়। কিভাবে না, মাতৃভাষা কিভাবে শেখানো হবে, মাতৃভাষা কিভাবে শেখানো হবে, অন্য কোনো ভাষা বা অপর কোনো ভাষা কিভাবে শেখানো হবে, তার পদ্ধতি কি হবে। আবার বলছি, মাতৃভাষা শেখানোর পদ্ধতি উদ্ভাবন করা, অপর কোনো ভাষাকে শেখার পদ্ধতি উদ্ভাবন করা, এক ভাষা থেকে আরেক ভাষায় কোন নীতি অনুযায়ী অনুবাদ করা হবে, অর্থাৎ অনুবাদ নীতি কেমন হবে তার পদ্ধতি উদ্ভাবন করা, বানান সংস্কার করা। কালের পরিবর্তনের সাথে সাথে বানানের বহু সংস্কার সাধন ঘটছে, বানান সংস্কার করা। সর্বোপরি রাষ্ট্রভাষা কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, বা সংযোগ রক্ষাকারী ভাষা আন্তর্জাতিক ভাষা কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। এই এতগুলো সিদ্ধান্ত, এতগুলো পদ্ধতি উদ্ভাবন করা, সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে আমাদের প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজ হলো মাতৃভাষা শেখানোর পদ্ধতি উদ্ভাবন করা, অপর কোনো ভাষা কি উপায়ে শেখা হবে সে ব্যাপারে কোনো পদ্ধতি নির্ধারণ করা, অনুবাদ নীতি নির্ধারণ করা, বানান সংস্কার করা, রাষ্ট্রভাষা কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, আন্তর্জাতিক ভাষা কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজ। এই গেল সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি ভাগ এবং তার সংক্ষিপ্ত আলোচনা। আর ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম ভাগটা হলো সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি: বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান আর প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। আমরা একে একে তিনটেকে ভালো করে বুঝলাম। না বোঝার কোনো কারণ নেই, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু মন দিয়ে শুনলেই কিন্তু সবটাই বুঝতে পারবে। এই ভেবে নিয়ে, অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ এই ভেবে নিয়ে আমি ফলিত ভাষা বিজ্ঞানের যে দ্বিতীয় ভাগ মনোভাষা বিজ্ঞান সেই ব্যাপারে আলোকপাত করব। তাহলে এটা মুছে দিতে পারি এখন আমরা। দেখো, সমাজ ভাষা বিজ্ঞান পড়া হয়ে গেল, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা মনোভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। মনোভাষা বিজ্ঞান, সাইকোলিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, মনোভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান কথাটি থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে মনের একটা ব্যাপার আছে, তাই এর নাম মনোভাষা বিজ্ঞান। তো ভাষার সঙ্গে মনের যোগ তো থাকবেই, কারণ আমাদের মনের মধ্যে যা ভাব রয়েছে, আমরা মনের মধ্যে যা ভাবছি সেটাকে প্রকাশ করছি ভাষার মাধ্যমে। ভাষাই হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষার সাহায্যে
মনের ভাব প্রকাশিত হয়। তাহলে মন এবং ভাষা এই দুইয়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই মন এবং ভাষার যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় মনোভাষা বিজ্ঞান। মন এবং ভাষার পারস্পরিক সম্পর্ক নিয়ে, পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা মনোভাষা বিজ্ঞানের কাজ। এবং মনের যে গঠন বৈচিত্র্য, সেই বৈচিত্র্য নিয়ে অর্থাৎ মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করা মনোভাষা বিজ্ঞানীদের কাজ। তা এখানে মনোভাষা বিজ্ঞান পড়তে গেলে আমরা প্রথমে দেখব যে ভাষা বিজ্ঞানীরা অর্থাৎ মনোভাষা বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিশুদের ভাষা শেখার ক্ষেত্রে। শিশুরা কিভাবে ভাষা শিখতে পারে? তো সাধারণ মানুষের ধারণা থাকে, অধিকাংশ মানুষের ধারণা রয়েছে যে শিশুরা ভাষিক পরিবেশে থাকতে থাকতে অনুকরণ করতে করতে ভাষা শিখে যায়, অনুকরণের মাধ্যমে ভাষা শিখে যায়। মানুষের ধারণা এরকম। আমরা দেখেছি একটি শিশু যখন 1.5 বছর হয়ে যায়, 2 বছর হতে চলে, তখন দেখতে পাই তাদের ছোটোখাটো একটু একটু আমরা শেখাই ছোটবেলায়। তারপর 1.5 বছর, 2 বছর, 2.5 বছর না হতে হতে তারা হু হু করে কথা বলতে শিখে যায়, তারা সমস্ত বাক্য গঠনও শিখে যায়, তারা সম্পূর্ণ বাক্যে কথা বলে, তারা কত কথা শিখে যায় যা দেখে আমরা অবাক হয়ে যাই। আমরা ভাবি যে এত কথা শিখলো কি করে, আমরা তো এত কথা শেখাই না। তা আমরা মনে করি যে বাবা মা কাকা জ্যাঠা সবাই কথা বলছে, শুনতে শুনতে শিখে গেছে। ভাষিক পরিবেশে থাকতে থাকতে অনুকরণ করতে করতে শিশু কথা বলতে শিখে গেছে, এটা কিন্তু সাধারণ মানুষের ধারণা। কিন্তু ভাষা বিজ্ঞানীরা এখান থেকে একটু সরে এলেন যে না, শিশুরা শুধুমাত্র ভাষিক পরিবেশে অনুকরণ করতে করতে ভাষা শিখে যায় না। এই ব্যাপারে আলোকপাত করলেন একজন ভাষা বিজ্ঞানী, মনোভাষা বিজ্ঞানী, তার নাম হলো নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি নামটা আমি লিখে দিচ্ছি। নোয়াম নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি প্রথমে বললেন যে মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। আর ভাষা শেখার সেই সামর্থ্যের কেন্দ্রবিন্দু রয়েছে মানুষের মস্তিষ্কে। মানুষের মস্তিষ্কই হলো ভাষা শেখার সেই কেন্দ্রবিন্দু। তাই তিনি মানব মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র। মানব মস্তিষ্ককে তিনি বলেছেন ভাষা শেখার যন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে মানব মস্তিষ্ককে তিনি কি বললেন না ভাষা শেখার যন্ত্র। এই ভাষা শেখার যন্ত্রকে ইংরেজিতে বলা হলো কি না ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভাষা শেখার যন্ত্র। এই ডিভাইস কথাটাকে পরিবর্তিত করে পরবর্তীকালে তিনি বললেন এই ডিভাইসের জায়গা তিনি পরবর্তীকালে
সর্বজনীন ব্যাকরণ, ইউনিভার্সাল গ্রামার। মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় থাকে। শিশুর ভূমিষ্ঠ যখন হয় তখন তার মধ্যে কিন্তু প্রি প্রোগ্রামড অবস্থায় এই সর্বজনীন ব্যাকরণ থেকে যায়। অর্থাৎ একটা শিশুর মস্তিষ্কে এই ল্যাড এবং ল্যাস থাকে বলে সে বড় হওয়ার তালে তালে ভাষা শিখতে পারে। তার মধ্যে যদি ল্যাড এবং ল্যাস না থাকতো তাহলে কিন্তু সে ভাষা শিখতে পারতো না। তাই আমরা দেখব যে মানব মস্তিষ্ক যেহেতু ভাষা শিক্ষার যন্ত্র, মানব মস্তিষ্কে যেহেতু ল্যাড বা ল্যাস থাকে, তাই এই ল্যাড এবং ল্যাসের সাহায্যে শিশু ভাষিক পরিবেশে থাকতে থাকতে অনুকরণ ধর্মিতা থেকে সৃজনশীলতার দিকে এগিয়ে যেতে পারে। এখানে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো শিশুকে যদি জঙ্গলে ছেড়ে দিয়ে আসা যায় সে কিন্তু কথা বলতে পারবে না। তাকে ভাষিক পরিবেশে থাকতে হবে। ভাষিক পরিবেশে থাকলে তবে তার ল্যাড বা ল্যাস কাজ করবে। ভাষিক পরিবেশে না থাকলে তার ল্যাড কিংবা ল্যাস বা সর্বজনীন ব্যাকরণ কখনোই কাজ করবে না। তাই একটা শিশু তখনই অনুকরণ ধর্মিতা থেকে সৃজনশীলতার দিকে ল্যাড কিংবা ল্যাসের সাহায্যে এগিয়ে যেতে পারবে যখন সে ভাষিক পরিবেশে থাকবে। তাহলে আমরা এ পর্যন্ত কি জানতে পারলাম? না, মনোভাষা বিজ্ঞানীরা মন এবং ভাষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করতে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোথায়? না, শিশুদের ভাষা শিক্ষার উপরে। শিশুরা কিভাবে ভাষা শিখতে পারে, এই শিশুরা কিভাবে ভাষা শেখে তা বলতে গিয়ে তিনি বলেছেন কি, মানব দেহের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য এবং মস্তিষ্কই হলো ভাষা শেখার সামর্থ্যের সেই কেন্দ্রবিন্দু। তাই মস্তিষ্ককে নোয়াম চমস্কি বলেছেন ভাষা শেখার যন্ত্র, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ভাষা শেখার যন্ত্র মস্তিষ্ক, যেখানে প্রি প্রোগ্রামড অবস্থায় একটি সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার রয়েছে। এইভাবে ল্যাড এবং ল্যাসকে সঙ্গে নিয়ে শিশু ভাষিক পরিবেশে ভাষা শিক্ষা লাভ করতে পারে। অর্থাৎ একটা শিশুর ভাষা কিভাবে শেখা হয়, একটা শিশু কিভাবে ভাষা শেখে তা নিয়ে আলোচনা করে মনোভাষা বিজ্ঞানীরা। আমাদের এখানে একটা প্রশ্ন থাকে যে শিশু কিভাবে ভাষা শেখে তা নিয়ে কি কেবল মনোভাষা বিজ্ঞানীরা আলোচনা করে? একটি শিশু কেন ভাষা শিখতে পারছে না, কেন কথা বলতে পারছে না, তা নিয়ে কি মনোভাষা বিজ্ঞানীরা আলোচনা করে না? করে। মনোভাষা বিজ্ঞানীরা তা নিয়েও আলোচনা করে। অর্থাৎ শিশুর ভাষাগত দিক থেকে যে পশ্চাৎপরতা, অর্থাৎ শিশু ভাষা শিক্ষা লাভ করতে পারছে না কেন, একটি শিশু তার বয়স বাড়ার তালে তালে ভাষা শিখতে পারছে না কেন, সে কথা বলতে পারছে না কেন, তা নিয়েও কিন্তু আলোচনা করে মনোভাষা বিজ্ঞানীরা। অর্থাৎ একটি শিশুর ভাষার সঙ্গে যে বুদ্ধি, স্মৃতি, উদ্ভাবনা, উদ্বিগ্নতা, প্রণোদনা, যে বিভিন্ন বিষয়ের সঙ্গে যোগ রয়েছে, সেই ব্যাপারগুলো সঠিকভাবে সংযোজন ঘটছে কিনা কিংবা ঘটছে না কেন, যখন বুদ্ধি, স্মৃতি, প্রণোদনা এগুলো শিশুর মস্তিষ্কে কাজ করছে না, মানব মস্তিষ্কে সেগুলো ঠিকভাবে সংযোজিত হতে পারছে না, তখন একটি শিশু কিন্তু পিছিয়ে পড়ছে ভাষাগত দিক থেকে। সে কথা বলতে পারছে না। এই কেন কথা বলতে পারছে না, এই ব্যাপারটি নিয়েও কিন্তু মনোভাষা বিজ্ঞানীরা আলোচনা করছেন, কাজ করছেন। তাহলে আমরা দেখতে পাবো
যে মনোভাষা বিজ্ঞানীরা একটি শিশু ভাষা কিভাবে শিখছে সে ব্যাপারেও আলোকপাত করছেন, আবার ভাষা কেন শিখতে পারছে না সে ব্যাপারেও বলছেন। এই গেল। তাহলে আমরা ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম যে ভাগ সেটা হলো সমাজ ভাষা বিজ্ঞান পড়ে নিয়েছি। এখন আমরা বললাম মনোভাষা বিজ্ঞান। তাহলে মনোভাষা বিজ্ঞান ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আর মনোভাষা বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন তাদেরকে বলা হয় মনোভাষা বিজ্ঞানী। এই মনোভাষা বিজ্ঞানী শিশুদের ভাষা শেখা এবং কেন শিখতে পারে না এই দুই ব্যাপারে আলোকপাত করেছেন, সেটা আমরা পরিষ্কারভাবে জানলাম। তাহলে বুঝতে কোনো অসুবিধে থাকার কথা নয়, তোমরা মন দিয়ে শুনলে কিন্তু বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত থাকবে, এই মনোভাষা বিজ্ঞান পর্যন্ত। পরের দিন আবার স্নায়ু ভাষা বিজ্ঞান থেকে আমি পড়ানো শুরু করব। আশা করব যে যে পর্যন্ত পড়ানো হলো সে পর্যন্ত তোমরা কিন্তু ভালো করে পড়বে, ভালো করে শুনবে, তাহলে কিন্তু বোঝা যাবে। আমি আশা করব তোমরা একটু বুদ্ধি খরচ করে ব্যাপারগুলো শোনার চেষ্টা করবে, তাহলে একেবারে সহজ হয়ে যাবে বিষয়টা। আর এখন যদি এই ব্যাপারগুলোকে রপ্ত করে নাও পরবর্তীকালে কিন্তু আর কোনো অসুবিধে হবে না। তাহলে আজকে এই থাক, আর বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।